সবসময় শরীর খারাপ লেগেই থাকতো। 2012-এ আচ্ছা, বাজে গন্ধ পেতাম, মানে তুমি দিকটা জঙ্গল ছিল, আমার মামা হঠাৎ করে মারা যায়, হঠাৎ করে আমি স্লিপ কেটে পড়ে গেছি, অতিরিক্ত রক্তক্ষরণ হতে শুরু করেছে। আচ্ছা আচ্ছা, সেটা কোনোভাবে মাসিকে তখন বাঁচানো হয়, আমি একটা পায়ের শব্দ পাই, যে মরার খুলি যেটা হয় সেই মরার খুলিটা আমার হাতে দেন উল্টো করে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্রো ইনসাইড গসিপ। সো আজকে আমরা যে পডকাস্টটা শুট করতে চলেছি এটা আমাদের রেগুলার পডকাস্টের থেকে একটু অন্যরকম, কারণ আমরা নতুন কিছু এই চ্যানেলের উপর আমরা স্টার্ট করছি, যেটা হচ্ছে যে আপনারা ম্যাক্সিমাম এতক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলে যাদেরকে দেখেছেন তারা ম্যাক্সিমামটাই সবাই ছিল ফেমাস মুখ। তো এবার আমরা একটু চাইছি যে আমরা চাই যে যারা নর্মাল মানুষ এবং যাদের মধ্যে কিছু ট্যালেন্ট আছে বা তাদের কাছে এমন কিছু জিনিস আছে যেটা আপনাদের সাথে শেয়ার করলে বা আপনারা এন্টারটেনমেন্ট হবেন অথবা আপনারা সেখান থেকে কিছু না কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো সেই হিসাবে আমরা এবার অনেক নর্মাল পিপলকে অ্যাপ্রোচ করছি। তো দেন এবার তাছাড়াও আপনাদের মধ্যে যদি কোনো রকম ট্যালেন্ট থাকে বা কোনো রকম যদি স্টোরি থাকে, যেমন আজকে পডকাস্টটা মেনলি হবে হরার স্টোরির উপর বেস করে। তো এই ভাইয়ের সাথে একটা ইনসিডেন্ট ঘটেছে, তো সেটাই ও শেয়ার করবে। তো এরকম ইনসিডেন্টও যদি আপনাদের সাথে ঘটে থাকে তো অবভিয়াসলি আমাদের যেটার মেল, সেই মেল আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। সেটা মেলটা হচ্ছে teamproinsidegossip@gmail.com। তো আপনি আপনাদের স্টোরি ভয়েস রেকর্ড করেও পাঠাতে পারেন বা ইন ডেপথ ডিসক্রাইব করেও লিখে পাঠাতে পারেন। তো আমাদের টিম থেকে কেউ না কেউ আপনাদেরকে কমিউনিকেট করবে, দেন আমরা পরের পডকাস্টের দিকে আপনাদেরকে অবভিয়াসলি আমরা ডাকবো। তো এর নাম হচ্ছে দীপ্যমান। তো কোনো না কোনো কাজের সূত্রে দীপ্যমানের সাথে আমার পরিচয় হয়। তো দেন ও একদিন এই ঘটনাটা আমাকে শেয়ার করেছিল কিছুদিন আগে। তো এই ঘটনাটা শুনে সত্যি আমি খুবই চমকে গেছিলাম। তো আমার মনে হলো যে এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলে আপনারা এই সম্বন্ধে শুনে একটু এন্টারটেনমেন্ট হবেন বা হরার স্টোরি সম্বন্ধে যদি আপনার ইন্টারেস্ট লাগে তো এই পডকাস্টটা আপনার অবশ্যই ভালো লাগে। তো বন্ধুরা বেশি দেরি না করে, তো আমি চাইবো দীপ্যমান জাস্ট সব শর্ট ডেসক্রিপশন তোর সম্বন্ধে কিছু বলবি, দেন তুই তোর ঘটনাটার উপরে যাবি। ওকে? হাই বন্ধুরা, আমি দীপ্যমান, আমার বাড়ি চিত্তরঞ্জনে এবং আমি এখন দুর্গাপুরে থাকি। আমার দাদার সঙ্গে একটি কাজের সূত্রে পরিচয় এবং সেই থেকেই আমাদের আলাপ শুরু হয়। তারপরে কথায় কথায় আমার সঙ্গে দাদার এই ভূত আরও নানা রকম টপিক নিয়ে ডিসকাশন হয়। তো তখন আমি দাদাকে একটা আমার জীবনের ঘটনা বলি এবং সেটা শুনে দাদা আমাকে বলে যে আমি যেন এখানে এসে আপনাদের সবার সঙ্গে সেই ঘটনাটা শেয়ার করি। তো সেই জন্যই আজকে আমার এখানে আসা এবং দাদার সঙ্গে কথা বলা। তো এখানে আরেকটা জিনিস বলে দিই, যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করা হবে এই ঘটনাটা একটা রিয়েল ঘটনা, ট্রু স্টোরি বেস, যেটা এর সাথে ঘটেছে। তো সেটাই আপনাদেরকে শেয়ার করা। আগেই বলে দিই যে এই পডকাস্টের টোটালটা আপনার হরার পডকাস্ট টাইপের হচ্ছে, সামথিং কিছু প্যারানর্মাল টাইপস বলতে পারেন। তো ঠিক আছে দীপ্যমান, তুই জাস্ট ইন ব্রিফ ডিসক্রাইব কর অ্যাকচুয়ালি কী কী জিনিসটা ঘটেছে। ওকে, তো অ্যাকচুয়ালি ঘটনাটা শুরু হয়েছিল 2012-এ। আচ্ছা, 2012-এ আমরা আমাদের নতুন বাড়িতে শিফট করি। আমরা আগে ভাড়া বাড়িতে থাকতাম, দেন আমরা নতুন বাড়িতে শিফট করি। তখন আমি ক্লাস 8-এ পড়ি এবং নতুন বাড়িতে শিফট করার পরে সেই বাড়িতে আমরা ভালোভাবে কোনোদিন থাকতে পারতাম না, মানে থাকতে খুবই অসুবিধা হতো বলতে পারো। যে সবসময় মনে হতো কেউ আমাদের উপর নজর রাখছে, কেউ হয়তো মানে চাইছে না যে আমরা ওখান থেকে থাকি। আচ্ছা, এটা তো বুঝলাম যে মনে হচ্ছে যে পিছন থেকে কেউ আমাদেরকে দেখছে বা নজর রাখছে। আর জিনিস বললি যে কেউ চাইছে না যে তোরা ওই বাড়িতে বাস করিস, হ্যাঁ, মানে এই ইন্ডিকেটটা তুই কিভাবে পেলি? এই ইন্ডিকেশনটা হচ্ছে ধরো আমরা যখন মানে রাত হতো নর্মালি, রাতের বেলাটাতে গোটা বাড়িটাতে একটা খুবই বাজে গন্ধ পেতাম। মানে তুমি দেখবে যদি মাংসের দোকানে যাও, তুমি মাংসের দোকানে কেমন একটা আষ্টানি গন্ধ পাওয়া যায়, তো সেরকম একটা গন্ধ পাওয়া যেত, বিশেষ করে ওয়াশরুমগুলোতে। আচ্ছা, এই গন্ধটা যেটা তোরা পেতিস বলছিস, এই গন্ধটা কি মানে প্রত্যেক দিন রাতেই পেতিস বা স্পেসিফিক কোনো টাইম ছিল যে এই টাইমই পেতিস? না, স্পেসিফিক কোনো টাইম নয়, বেসিক্যালি হচ্ছে এই গন্ধটা বলতে পারো তুমি কন্টিনিউয়াস থাকতো। আচ্ছা, কিন্তু সন্ধেবেলা 7টার পরের থেকে এই গন্ধটা বাড়তে শুরু করতো, বেড়ে যেত। আচ্ছা, নইলে বাকি সময়টা সবসময় গন্ধটা থাকতো। ইভেন বাড়িতে তুমি যদি ধূপকাঠি জ্বালাও,
ধূপকাঠি জ্বালালে ধূপকাঠির একটা স্মেল পাওয়া যায়, একদম ধুনোর একটা স্মেল পাওয়া যায়। একদম। আমাদের বাড়িতে সেগুলো থাকতো না, আচ্ছা, কোনোদিন এই ধুনো বা ধূপকাঠির স্মেল আমরা পেতাম না। মানে ধুনো বা ধূপকাঠি যদি জ্বালা হতো, হ্যাঁ, তার সত্ত্বেও তার স্মেলটা তোদের মানে না আসে সেটা স্মেল আমরা পেতাম না। পেতিস না। আচ্ছা, দেন তারপরে তো এইভাবেই এবার আমাদের মনে হতো কি যে মানে হয়তো- তোরা বললি, আমি মাঝে ইন্টার বলি যে হ্যাঁ। পুরোনো বাড়িতে থাকতিস, মানে ভাড়াতে থাকতিস, দেন হ্যাঁ। তোরা নিজেদের বাড়িতে নতুন বাড়িটা শিফট করলি। হুম। নতুন বাড়ি যেটা শিফট করলি সেটা কি তোরা মানে নিজের বাড়ি ছিল, বা মানে বাড়িটাকে বাই করেছিস না ভাড়াতেই গেছিলিস? না না, বাড়িটা আমাদের নিজের বাড়ি এবং রীতিমতো জমি কিনে বানানো বাড়ি। আচ্ছা, জমি কিনে বানানো বাড়ি। হ্যাঁ। মানে বাড়িটাতে প্রবেশ করার মানে কতদিন পরে এই ইনসিডেন্টটা করতে শুরু করলি? বাড়িটাতে প্রবেশ করার ধরে নাও 3-4 মাস পরে। 3-4 মাস পর থেকে, মানে হ্যাঁ। একদম রিসেন্ট থেকে এই জিনিসটা করতে শুরু হ্যাঁ। করলি। আচ্ছা, তারপর বল। তো এইভাবেই এটা চলতে থাকে। আমরা ভেবেছি যে হয়তো এটা কোনো মানে নর্মালি কোনো হচ্ছে, কারণ পেছন দিকটায় জঙ্গল ছিল হুম, হুম, ওই টাইমটাতে, যখন আমরা নতুন নতুন বাড়িটায় হুম, গেছি হুম, তখন পেছনের জমিটাতে পুরো জঙ্গল। হুম, তো আমরা ভাবতাম যে জঙ্গলে হয়তো কোনো পশু মারা গেছে বা কিছু, হুম, সেই জন্যই গন্ধটা আসছে। হুম, কিন্তু তারপরে হঠাৎ করে একদিন ছাদে হুম, পালক পাওয়া যায়, মানে পাখির পালক যেগুলো হয় না, হুম, পাখির হুম। পালক আর পাখির হাড় হুম, অনেক ছড়ানো রয়েছে। হুম। হঠাৎ করে মানে হ্যাঁ। জাস্ট এটা আগে তোরা স্মেল পেয়েছিস, হ্যাঁ যেটা বললি যে সামথিং মাংসর স্মেল আর কি, যেমন যেমন মুরগির দোকান বা মাংস খাসি মাংসের দোকানে গেলে হ্যাঁ। মানে যে মাংস অ্যাকচুয়ালি পচে গেলে যে টাইপের স্মেল ওটা এই ধরনের হ্যাঁ, কিছু তো? পচে গেলে বা ধরে নাও যে কোথাও মাংস কাটা হয়েছে, সেই হুম। জায়গাটা হয়তো এমনি জল দিয়ে ধুয়ে ফেলা ধুয়ে হয়েছে। ফেলা হয়েছে, হ্যাঁ, just- তো সেই রক্তটা একটা জায়গায় হুম, জমা হুম, হয়েছে, হুম, হুম। সেখান থেকে যখন ওটা আষ্টে গন্ধ আসছে বেরোয়। গন্ধ ওঠে, বুঝতে পেরেছি, সেই ধরনেরই। হুম। তো তোরা ইনিশিয়াল স্টেজে ভাবলি যে পিছন দিকে যেহেতু জঙ্গল টঙ্গল আছে, কোনো পশু পাখি হয়তো মরে থাকতে পারে, হ্যাঁ, সেই হিসাবে স্মেলটা আসছে। এবার তার আগে এইটা এলো, দেন তারপরে এবার তোরা দেখতে পেলি যে এমনি বাড়ির ছাদের উপরে হ্যাঁ, কারণ পাখির পালক হাড় ফাড় এসব পড়ে হ্যাঁ, আছে। কারণ আমরা আমাদের বাড়িটায় শিফট করেছিলাম অক্টোবরে। অক্টোবরে, হ্যাঁ। সেখান থেকে ছাদে ওঠাটা শুরু হয় আমাদের, যেহেতু অক্টোবরে গরম হুম। নর্মালি, তখন হুম। আমাদের এই এরিয়াতে গরমই থাকে। হুম, হুম, শীতকালটা পড়ার পরে আমরা ছাদে উঠতে শুরু করেছিলাম। শুরু করেছিস। আচ্ছা। যে ছাদে তখন দুপুর বেলাটায় হুম। থাকা বা সকালবেলা থেকেই ছাদে যাওয়া। তো আমি রোদ হুম। পোহাতে ওই সময়টা ছাদে উঠেছি। হুম, ছাদে ওঠার পরে আমি দেখছি একটা কোনায় অনেক পালক পড়ে রয়েছে। পালক দেখে আমি ভাবলাম কি হয়তো মানে যেমন তুমি দেখেইছো হয়তো হুম, হুম, হুম। পাখিরা মারপিট করার সময় অনেক সময় পালক ছিঁড়ে যায়। ছিঁড়ে যায়, হ্যাঁ। তো আমি ভেবেছি হয়তো কোনো পাখি, দুটো পাখিতে মারপিট হয়েছে, বা কোনো কাক হয়তো কোনো পায়রাকে ঠোকর মেরেছে, সেই জন্য এরকম হয়েছে। হুম, তো আমি সেই পালকগুলোর কাছে গিয়ে দেখি শুধু পালক নয়, তার সঙ্গে পড়ে রয়েছে হাড়। মানে মাংস থেকে হাড়টাকে যদি বার করে নেওয়া হয় কাঁচা মাংস থেকে, সেরকম রক্ত মাখা হাড় আচ্ছা, অনেকগুলো পড়ে রয়েছে। আচ্ছা। তো এটা দেখে আমার প্রথমে না আমি একটু অবাক হয়ে গেছিলাম। হুম, হুম, তখন আমি ভয় পাইনি, বা ভাব একটা ক্লাস হুম, 8-এ পড়া হুম, ছেলে, হুম। তার মাথাতে এগুলো আসবেও না তখন। আসবে ওটা, হ্যাঁ, হ্যাঁ। তো আমি ভাবলাম কি এগুলো কেন পড়ে রয়েছে। হুম, হুম, হুম। তো আমি আমার মাকে ডাকি, হুম। মাকে ডাকার পরে মাকে দেখাই। তো মায়েরও তখন মাথায় আসে কি যে হয়তো কোনো বড় পাখি হয়তো কিছু নিয়ে যাচ্ছিল, হুম। তার হয়তো মুখ থেকে পড়ে গেছে। পড়ে গেছে, হ্যাঁ। তো সেটা ভেবেই মা ওগুলোকে তুলে ফেলে দেয়। হুম। তখনকার মতো ঝামেলাটা মিটে যায়। মিটে যায়, হ্যাঁ। এবারে দেন তারপরে এরকম ছোটখাটো জিনিস চলতে থাকে, রাদার বলতে পারো বাড়তে থাকে। বাড়তে থাকে। হ্যাঁ। আচ্ছা। মানে যেটা হয়তো আমি সপ্তাহে একদিন হয়তো এরকম পালক দেখতে পেলাম, হুম, বা গন্ধটা হয়তো মাইল্ড থাকছে, হুম, সেগুলো সব ধীরে 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 বাড়তে শুরু করে। আচ্ছা। আর তার সঙ্গে হয় কি, আমাদের যখন প্রথম আমাদের বাড়ি হয়, তো আমাদের যে পাঁচিল দিয়ে ঘেরা হয়, সেই হুম। পাঁচিল আমাদের ছিল না। হুম, তো রাতের বেলাতে দরজাতে কেউ কড়া নাড়তো এসে। আচ্ছা। এবারে কড়া নাড়ার পরে আমরা বাইরে গেছি, হুম, বাইরে গিয়ে দেখছি কেউ নেই। কেউ নেই। এবার প্রথমে মনে হয়তো হয়তো কেউ বদমাশি করছে, বদমাশি করছে, নতুন নতুন এসেছি। হ্যাঁ। কেউ বদমাশি করছে, হ্যাঁ। বা কেউ হয়তো আমাদের হয়তো চোর এসেছে হয়তো হুম। চুরি করার ইয়েতে, যে দরজা খুলবো হুম। অতর্কিতে ঢুকে পড়বে। তো বাট কিছু দেখতে পেতাম না আমরা। মানে জাস্ট ব্ল্যাঙ্ক। আর যখনই হয়তো কড়া নাড়ার শব্দ হলো, আমার 3টে কুকুর ছিল, মানে ওদেরকে ছোটবেলা থেকে আমি পুষেছিলাম, ওরা প্রচন্ড চিৎকার করতে শুরু করতো। এবার ওরা টের পেত, কারণ আমি যতদূর শুনেছি যে কুকুররা
এই জিনিসগুলো বুঝতে পারে। হ্যাঁ। তো ওরা প্রচন্ড চিৎকার করতে, হুম। চিৎকার মানে সেই কেঁদে ফেলার মতো চিৎকার করছে। তো এইভাবেই ধীরে ধীরে আমরা তখন আমাদের মানে হয় না সেই বিপদকালে বিপরীত বুদ্ধি, তো আমাদের ছিল সেই দশা। আমাদের কারোর মাথাতেই আসেনি যে এগুলো এইরকম কিছু একটা ব্যাপার হ্যাঁ। হতে পারে, মানে যা ইনসিডেন্ট ঘটছে সেটা অ্যাজ এ পজিটিভ ওয়েতেই নিচ্ছিস। হ্যাঁ আমরা ভাবছি যে হ্যাঁ কমন জিনিস যেগুলো হতে পারে আর কি। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ নর্মাল জিনিস হয়তো এভাবে হচ্ছে হুম এইভাবে ধীরে ধীরে হুম 2012 হুম। যখন মানে আমরা 2011 এর অক্টোবরে বাড়িতে গেছিলাম, হুম 2012 এর ফেব্রুয়ারি মাস, হুম সে ফেব্রুয়ারি মাসে আমার মামা হঠাৎ করে মারা যায়। আমি আমার মামা বাড়িতেই থাকি, হুম তো আমার মামা হঠাৎ করে মারা যায় হুম এবং জাস্ট মানে মারা যায় কি জাস্ট রাত্রির 2টোর সময় মামার হার্ট অ্যাটাক হলো হুম অ্যান্ড 10 মিনিটের মধ্যে হুম। সব শেষ। আচ্ছা আর এটা হলো, এটা হওয়ার পরে আমরা মানে রীতিমতো ভেঙে পড়েছি যে হঠাৎ করে কি হয়ে গেল। কি হয়ে গেল, হ্যাঁ একদম। তো আমরা বুঝতে পারছি না কি হলো ব্যাপারটা কি হলো। আমার মামা মারা গেল, হুম দেন মামা মারা যাওয়ার পরে হুম মামা কাজকর্ম হলো। হুম। সেই মামার যেদিনকে আমার মামার কাজ হচ্ছে সেই কাজের দিনকেও একটা ঘটনা ঘটে। হুম আমাদের বাঙালিদের আশা করি তুমি একটা রিচুয়াল জানো যে যখন শ্রাদ্ধ হয়, হুম শ্রাদ্ধের সময় যার নামে শ্রাদ্ধ তাকে উৎসর্গ করে ভোগ দেওয়া হয়। ভোগ দেওয়া হয়, একদম। সেই ভোগটা একটা ফাঁকা জায়গায় গিয়ে কোনো জলের ধারে গিয়ে রেখে আসতে হয়। তো সেই ভোগটা আমি নিয়ে রাখতে গেছিলাম। আমি যেখানে রাখতে যাই জায়গাটা একদম প্লেন জায়গা, হুম আমি হেঁটে হেঁটে যাচ্ছি, হঠাৎ করে আমি স্লিপ কেটে পড়ে গেছি, যেখানে আমার স্লিপ কেটে পড়ে যাওয়ার কোনো কথাই না। কথাই নেই। আমার শুধু মনে হলো যে কেউ আমাকে জোরে একটা ধাক্কা মেরেছে। আমি মানে স্লিপ কেটে পড়লে মানুষ এমনি করে পড়বে পেছন দিকে, আমি সামনের দিকে পড়ে গেছিলাম। আচ্ছা, মানে কাউকে ঠেলে দিলে হ্যাঁ, ঠেলে দিলে যেটা হয়, যেটা হয়, হ্যাঁ। এবং যে ভোগটা ছিল হুম, পুরো ছড়িয়ে যায়, ছড়িয়ে যায়, হ্যাঁ অবভিয়াসলি চারিদিকে ছড়িয়ে যায়। যাচ্ছে, ওটা যদি হ্যাঁ। পড়ে গেল ছড়িয়ে যাবে। এবারে এটা হওয়ার পরে তো তখন আমার মায়ের হুম একটা কি বলে একটা থিঙ্কিং এলো যে হুম এটা হয়তো কোনো ভালো লক্ষণ নয়, নয়। কারণ এতদিন ধরে যেটা হচ্ছে এটা কিছু ভালো নয়। বাট যেহেতু আমরা এখন নতুন জায়গায় গেছি, আমরা সেভাবে কাউকে তখন চিনতাম না ওখানে। তবে আশেপাশে আশেপাশে ঘর ছিল, আমাদের পাশে আমাদের বাড়ির সাথে সাথে আমাদের পাশে একটা বাড়ি হয়েছিল। আচ্ছা, তো ওদের সঙ্গে এরকম কিছু হতো না, আচ্ছা। যা ঘটনা আমাদের সাথেই হচ্ছে। আমাদের ধরে নাও আমাদের বাড়িটা যদি এইখানে হয়, হুম এই পাশে একটা বাড়ি হয়েছে, এই পাশে একটা খালি জমি রয়েছে, সেখানে জঙ্গল ছিল। হুম তো এদের সাথে কিছু হতো না। হুম দেন মা আমাকে নিয়ে বাড়ি এসে তারপরে মামার সব কাজ মিটে যাওয়ার পরে আমার মাসি দেওঘরে থাকে। হুম আমার মাসি দেওঘরে, হুম যেহেতু আমার মাসি একটু একটু আধ্যাত্মিক দিকে আমার মাসি বেশি জড়িত, হুম। তো মাসি একজনের সঙ্গে এই ব্যাপারে কথা বলে, হ্যাঁ, এবং তিনি বলেন যে তিনি আমাদের বাড়িতে আসতে চান। আর মাসি বলে যে ঠিক আছে, আপনি তাই চলুন। তো উনি বলেন যে না, আমি এখনই যাব না, আমি তোমাকে একটা সময় বলবো, সেই সময় আমি যাব, কিন্তু তোমরা একটু সাবধানে থেকো। মানে তুমি তোমার বোন আর বোনপোকে বলো একটু সাবধানে থাকতে, কারণ জিনিসটা ভালো নয়, আমি যেটা দেখতে পাচ্ছি যে জিনিসটা ভালো নয়। তো মাসি আমাকে আর মাকে ফোন করে জানায় এই বিষয়টা। তারপর থেকে এটা জানার পরে ধীরে ধীরে এই অত্যাচারগুলো আরো বাড়তে থাকে। যে অত্যাচারগুলো বাড়তে থাকে, মানে কি কি ইনসিডেন্ট আরো ঘটতে থাকে। এই যে ধরো দরজায় কড়া নাড়া, এটা তো বললামই, যেটা হয়তো 1-2 দিন হচ্ছে, সেটা এখন রোজ হচ্ছে। আচ্ছা, রোজ হচ্ছে। আর রীতিমতো হয় না সেই দরাম দরাম করে দরজা পিটলে যেরকম একটা আওয়াজ, ওই রকম আওয়াজ। ছাদে পালক, হাড়, আগে যেটা আমি ছোট ছোট হাড় দেখতে পেয়েছি, সেগুলো এখন বড় বড় হাড়। আচ্ছা আচ্ছা, মানে আর ওই স্মেলটা আছে, স্মেলটা মানে এত দূর অবধি স্মেলটা বেড়েছিল যে আমরা ওয়াশরুমটা ইউজ করতে পারতাম না। যে ওয়াশরুমে ঢুকলে মনে হতো বমি করে ফেলবো, এত বিচ্ছিরি একটা স্মেল। সেখান থেকে ইভেন ঠাকুর ঘরে, যে লোকে বলে ঠাকুর ঘরে কিছু হয় না, স্টিল ঠাকুর আমাদের প্রতিষ্ঠিত রাধাকৃষ্ণ আছেন, স্টিল রাধাকৃষ্ণ যে পিতলের মূর্তি কালো হয়ে গেছিল।
আচ্ছা। সেখান থেকে এবারে ওই রকম চলতে চলতে হুম, আমার মাসি যার সাথে কথা বলেছিলেন হুম, উনি ছিলেন একজন তান্ত্রিক। হুম, তো উনি আসেন, হুম, উনি এসে আমাদের বাড়িতে পা রাখতে গিয়ে হুম, উনি সেই মানে কি পাটা এমনি করে দিতে যাবেন আমাদের চৌকাঠে, দিতে গিয়ে উনি পাটা সরিয়ে দেন। হুম, সরিয়ে নিয়ে উনি বলেন যে হুম, আমি এখনই বাড়িতে ঢুকবো না, হুম, আমি আগে বাড়ি বন্ধন করব, হুম, তারপরে আমি ঢুকবো। হুম, মানে আমি যদি ঢুকি হুম, আজকে তোমরা কেউ বাঁচবে না, হুম, কারণ ও বুঝে গেছে, হুম, যে আছে এখানে সে বুঝে গেছে যে হুম, আমি ওকে তাড়াতে এসেছি। হুম। আমি দেখতে তোমাদের পাচ্ছি, আরো বেশি ক্ষতি করে হ্যাঁ আমি দেখতে, ও বলছে যে আমি দেখতে পাচ্ছি ওইখানে দাঁড়িয়ে রয়েছে, মানে সদর দরজায় আমি হুম, মা হুম, দাঁড়িয়ে রয়েছি, হুম। বলছে তোমাদের পেছনে দাঁড়িয়ে রয়েছে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা। এটা শুনে মানে তখন দেখছি আমার মানে হয় না যে হ্যাঁ, প্যানিক, সবাই প্যানিক প্যানিক, করছে, প্যানিক, প্যানিক, হ্যাঁ। বাট আমার মা তখনও একদম শক্ত, শক্ত, হ্যাঁ। যে না, যখন কিছু একটা হয়েছে এর বিহিত করতে হবে, হুম, যা হবে দেখা যাবে। দেখা যাবে একদম। হুম, তো উনি প্রথমে বাড়ি বন্ধন করেন, হুম, বাড়ি বন্ধন করে, হুম। বাড়ি বন্ধন কি ওই দিনই করে? হ্যাঁ মানে উনি বাড়িতে ঢোকেন উনি, আচ্ছা, আচ্ছা। উনি সাথে করে না গঙ্গা জল ছিল, হুম, হুম। আর তার সঙ্গে আরো মানে অনেক, ওদের হ্যাঁ, যা যা অনেক রকম উপকরণ ছিল, সেই সঙ্গে মন্ত্রফন্ত্র পড়ে উনি আমাদের বাড়িটা প্রদক্ষিণ করেন 3 বার, 3 বার প্রদক্ষিণ করে উনি মন্ত্র পড়েন, এবার করে বাড়িটা বন্ধন করেন, বন্ধন করে বলেন যে তোমরা কেউ ছাদে উঠবে না, কেউ সন্ধ্যেবেলা 5টার পরে বাড়ির বাইরে বেরোবে না, যদি দরকার পড়ে 3জন একসাথে বেরোবে, আচ্ছা, একা 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 কেউ বেরোবে না, বা দুজনেও কেউ বেরোবে না, আচ্ছা, 3জন একসাথে বেরোবে, আর ঘরে কেউ একা থাকবে না, ঘরে একা থাকবে না, আর যদি বাইরেও বেরো 3জন একসাথে বেরোবে, ঘরে থাকলেও খুব একটা অসুবিধা নেই কারণ বন্ধন করা রয়েছে। বন্ধন করা, ঠিক আছে। উনি ভেতরে ঢোকেন, ভেতরে ঢুকে উনি ঘরে বসেন, ঘরে বসে তারপর উনি বলেন যে তোমাদের ওয়াশরুমের যে গন্ধটা আছে সেটা প্রথমে আমি দূর করে দিচ্ছি। উনি ওয়াশরুমে গিয়ে কিছু করেছিলেন সেটা আমরা জানি না, কিন্তু তারপরে ওয়াশরুমের গন্ধটা একদম মাইল্ড হয়ে যায়, মাইল্ড হয়ে যাচ্ছে। আর ওই এতদিন যে আমরা বাড়িতে ছিলাম সেই প্রথমবার সন্ধ্যেবেলাতে আমি ধূপের গন্ধ পাই বাড়িতে, ধূপের গন্ধ পাই, এবং রাধাকৃষ্ণের মূর্তি হঠাৎ করে মানে হয় না যে ঠাকুরের মুখে একটা উজ্জ্বল চোখে পড়ে অনেক সময়, উজ্জ্বলটা চোখে পড়তে শুরু করে। এইবারে উনি আমাদের বলেন কি যে তোমরা আমাকে কিছুটা সর্ষে এনে দিও, সাদা সর্ষে। আমরা এনে দিয়েছিলাম, সাদা সর্ষে এনে দিই। উনি সেই সাদা সর্ষে একটা থালাতে রেখে উনি আমাদেরকে বলেন আমি তোমাদেরকে দেখাবো যে কে রয়েছে এখানে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। আর এখন যে আমি কথা বলছি, বলছে আমি যে কথা বলছি না সব কিন্তু বসে শুনছে। তা আমার মা বলে কোথায় বসে আছে? বলে ছাদে বসে আছে। আমি ছাদে গেছিলাম, আমাকে দেখে লাফিয়ে পড়েছে, বলছে তোমাদের পাশের জঙ্গলে কোনো বড় গাছ আছে? মা বলে কি হ্যাঁ একটা বড় কুল গাছ আছে। মানে সেই কুল গাছ কি অসম্ভব বড় কুল গাছ, মানে ওরকম কুল গাছ খুব একটা দেখা যায় না, বিশাল আকৃতির কুল গাছ। আর সেটাতে মানে কি তুমি দেখবে কুল যখন ধরে, গাছে যখন কুল ধরে, একটা ডালে হয়তো বা একটা সরু ডালে হয়তো 5-6টা কুল এমনি ধরলো, ওই গাছটাতে শুধু কুল দেখা যেত, পাতা দেখা যেত, এত হারে ফলন। হ্যাঁ, তো উনি বলেন যে ওই কুল গাছে থাকে। আচ্ছা, ওইটাই ওর থাকার আস্তানা, ওটাই ওর থাকার আস্তানা। আর তোমরা ওই কুল গাছে কখনো কোনো নোংরা ফেলেছিলে বা কিছু করেছিলে কি? তো মা বলেন না আমরা তো নোংরা ফেলিনি, কারণ আমাদের যা যেটুকু নোংরা আমাদের ডাস্টবিনের মানে লোকজন যারা আছেন ওরা নিতে আসে, ওখানেই দিয়ে দেওয়া হয়। বলছে কিছু তো একটা হয়েছিল যে কারণে ও রেগে গেছে এবং তোমার ভাইকে নিয়েও চলে গেছে। এটা শোনার পর তো তোমার হ্যাঁ মানে ওইরকমই, মানে আমরা শুনে একদম রীতিমতো থতমত হয়ে গেছে যে উনি কি বললেন। বলছে যে তোমার দাদার মানে আমার মায়ের দাদা, তোমার দাদার এখনো মৃত্যুর বয়সী হয়েছিল এবং মৃত্যুর কোনো কারণও ছিল না, ওকে নিয়ে চলে গেছে, কারণ সব থেকে বেশি রাগটা ওর ওপর ছিল। মেবি ওই কিছু হয়তো করেছিল, হতে পারে যে আমার মামা হয়তো মনের ভুলে কিছু করেছিল। এবার এটা একটা সিম্পল জিনিস যে কোন গাছে কি আছে বা
কোনো জায়গায় কি আছে সেটা তো কেউ খালি চোখে দেখতে পারে না, না। সেটা দেখা সম্ভব না। হ্যাঁ, তো এবার মানুষের ভুল ভ্রান্তিতে অনেক কিছু হয়েও যেতে পারে, ওটাই। করতেও পারে, জাস্ট এটা ডেইলি লাইফের নর্মাল থিং আর কি। হুম। তো সেই হিসেবে হয়তো কিছু করেছিল। হ্যাঁ, এবার উনি বললেন কি, যখন প্রথম এই জিনিসটা শুরু হয় হুম, তখনই কেন আমরা কোনো প্রতিকার করার চেষ্টা করি? হুম, তখন মা বলে যে আমরা তো ভেবেছিলাম নর্মাল বিষয়, যে হয়তো কেউ বদমাশি করছে বা কিছু হচ্ছে। বলছে তোমাদের থিঙ্কিংটাকেও তারা কন্ট্রোল করতে শুরু করেছিল, আচ্ছা, যে তোমরা কি ভাববে হুম, সেটাও কন্ট্রোল করতে শুরু করেছিল। এবং মাঝখানে উনি আসার আগে হুম, বাড়িতে আমাদের মানে আমার আর আমার মায়ের হুম, সবসময় শরীর খারাপ লেগেই থাকতো। হুম, হয় আমি জ্বরে পড়ছি, নাহলে আমার মা জ্বরে পড়ছে। হুম, তার সঙ্গে দেখা দিয়েছিল আর্থিক সংকট বলতে পারো, হুম, যে যেহেতু আমার মামা মারা যায়, হুম, আমার মামাই একজন হুম, আর্নিং ম্যান আছে, আমার হুম, মাসিও চাকরি করেন। হুম, বাট আমার মাসি কি, যেহেতু একটা প্রাইভেট স্কুলে চাকরি করতেন, খুবই কম মাইনে। হুম, হুম, তো সেখান থেকে আমার স্কুলের ফিস দেওয়া, আমার টিউশন ফিস দেওয়া, হুম, দেন সংসারের একটা যে খরচ, হুম, এগুলো সব করতে গিয়ে আমাদের একটা আর্থিক সংকট দেখা দেয়। আর এবং সেখানে যেটা দিন দিন বাড়তে থাকে। দিন দিন বাড়তে থাকে। এবং হয়েছিল কি, যে আমার মাসি যে স্কুলে চাকরি করতো, হুম, সবার ইনক্রিমেন্ট হয়, মাসির হয় না। হুম, মাসির ইনক্রিমেন্টটা আটকে দেওয়া হয়, হুম, এবং সেটা আটকে দিয়েছিলেন মাসিরই কোন একজন কলিগ, ওখানে একটু পলিটিক্স করে কিছু করে সেটা করেছিলেন। বাট এই জিনিসগুলো চলছিল আমাদের চলছিল, সাথে। মানে কোনো না কোনো ভাব থেকে তো পরিবারের মধ্যে একটা সংকট চলেই আসছিল আর কি। হুম। সেটা তো শারীরিক দিক থেকে হোক, আর্থিক দিক থেকে হুম। হোক, তারপর তোর মামার ইনসিডেন্টটা বললি আর হ্যাঁ। কি। হ্যাঁ, দেন এইবারে তোমাকে তো বললামই যে হুম। সর্ষে আনতে উনি বলেছিলেন। হুম, তো সর্ষে এনে দেওয়া হওয়ার পরে হুম, উনি সেই সর্ষেটা একটা থালাতে দিয়ে দেন। হুম, সেই থালাতে দেওয়ার পরে হুম, উনি বলেন কি, তোমরা হুম, আজকের রাতটা শুধু একটু ওয়েট করে যাও, হুম, তোমাদেরকে আমি কালকে দেখাবো কি রয়েছে এখানে। হুম। আচ্ছা, উনি ততক্ষণ পর্যন্ত তোদের বাড়িতেই আছেন? উনি আমাদের বাড়িতে বলেছেন যে আমি 3 দিন থাকবো, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। এবং আমি যখন যাব হুম, আমাকে কেউ কিছু রাখবে না। পিছু ডাকবে না, হ্যাঁ, বা কেউ আমাকে কিছু জিজ্ঞেস করবে না। জিজ্ঞেস করবে না হুম। যেদিন যাবে। হ্যাঁ। তো এবারে সর্ষে উনি পেতে রাখেন। হুম, সর্ষে পেতে রাখার পরে হুম, পরের দিনকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে হুম, উনি সোজা চলে যান যেখানে উনি সর্ষেটা পেতে রেখেছেন থালায়। দিয়ে উনি দেখান কি, যে বলছে এখানে কিছু একটা দেখতে পাচ্ছ? হুম, আমরা সবাই যাই। হুম, তো যেহেতু বলে না যে, অনেকে বলে যে তুলা রাশি হালকা রাশি, তুলা রাশি সব থেকে বেশি দেখতে পায়, হুম, বা কন্যা রাশি যারা হয় তারা একটু বেশি দেখতে পায়। বলে যে এর রাস ভারী, এর রাস হালকা, এই হ্যাঁ। টাইপস কিছু আর কি। হ্যাঁ। তো আমার মায়ের তুলা রাশি। হুম, আমরা দেখতে পাচ্ছিলাম কি, সর্ষের মানে হয় না, কেউ কেউ যদি দাঁড়িয়ে থাকে, হুম, হ্যাঁ, হুম, সেই জায়গাটাতে একটা বোঝা যায় যে হয়তো বোঝা কেউ যায় কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। আছে, হ্যাঁ, করেছে। তো সর্ষেটাতে ওরকম দুটো পায়ের ছাপ আমি দেখতে পাচ্ছি, হুম, খালি চোখে। খালি চোখে আমি ওটা দেখতে পাচ্ছি। আর আমার মা যেটা দেখেছিল, হুম, একটা সে কি বলে ধোঁয়াশা টাইপের একজন অবয়ব, হুম, হুম, আর সে দাঁড়িয়ে রয়েছে, হুম, এবং পাটা তার উল্টো। হুম, মানে আমি যেটা দেখছি পায়ের ছাপটা এইরকম, হুম। আমি হয়তো ভাবছি সে ওইদিকে মুখ করে দাঁড়িয়ে আছে, মুখটা বাট actually মুখটা রয়েছে আমার মায়ের দিকে, মায়ের দিকে, হ্যাঁ। আর তার পা গুলো অমনি। আমার মা ওটা দেখে চিৎকার করে ওঠে, হুম, যে উনি বলেন যে ভয় পেও না, হুম, ও কিচ্ছু করতে পারবে না, হুম, আমি সব দেখে শুনে রেখেছি, কিচ্ছু করতে পারবে না, হুম, কিন্তু হুম, ওকে এখান থেকে এবার আমাকে নিয়ে যেতে হবে। হুম, তারপরে একটা পুজো হয় আমাদের বাড়িতে, হুম, পুজো হয়ে সেখানে একটি যজ্ঞকরণ হুম, দিয়ে হুম, যজ্ঞ করে হুম, তারপরে উনি চলে যান। হুম, উনি চলে যাওয়ার সময় ওনার হাতে একটা লাল কাপড়ে মোড়া একটা মাটির কলসি ছিল, হুম, বড় মাটির কলসি যেটা হয়, সেই কলসি ছিল, হুম, সেটা নিয়ে উনি চলে যান। হুম, এইটা হওয়ার পরে আমরা ভেবেছিলাম যে হুম, এবারের মতো শান্তি, হুম, হয়তো সবকিছু মিটে গেল। হুম, কিন্তু মানে হয় না, সে বিপদ যখন আসে হুম, তখন মানে একদম আটঘাট বেঁধে আসে। হুম। মানে এটা হওয়ার পরও মানে সবকিছু শেষ হয়নি? না, সবকিছু শেষ হয়নি। অ্যাকচুয়ালি আমাদের ওখানে দুটো এন্টিটি ছিল। আচ্ছা। একজন যে ওই গাছে থাকতো, হুম, আর একজন ছিল যে আমাদের বাড়িটাকে ঘিরে ছিল সবসময়। আচ্ছা। মানে
তাদের ও বাড়ির ভিতরে প্রবেশ করতো না? না না, ও বাড়ির ভেতরে বলতে পারো, ও বাড়ির গোটা বাড়িটাই মানে ও নিজের বাড়ি মনে করে নিয়েছিল। আচ্ছা। সেটারও একটা কারণ আছে। হুম, তো উনি তো চলে যান। হুম, উনি চলে যাওয়ার পরে রাস্তায় ওনার অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা। রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার সত্ত্বেও ওনার মাথা ফেটে যায়, বাট স্টিল উনি ওই কলসিটাকে ছাড়েন। হুম, ওই কলসিটাকে নিয়ে গিয়ে উনি ওই সুলতানগঞ্জে, তুমি শুনেছো আশা করি গঙ্গা আছে, হুম, হুম, উনি সেই গঙ্গাতে বিসর্জন দিয়েছিলেন। আচ্ছা। বলে যে গঙ্গাতে যদি বিসর্জন করা হয় হুম, তাহলে সেই আত্মা মুক্তি পেয়ে যায়। হুম, তো উনি সেই গঙ্গাতেও বিসর্জন দিয়েছিলেন ওটাকে। হুম, তারপরে ধীরে ধীরে আমাদের একটু সবকিছু সচ্ছল হয়েছিল, হুম, কিন্তু সচ্ছল হওয়ার পরেও না আমাদের বাড়িতে অশান্তি লেগে রয়েছে। হ্যাঁ, মানে ওই জিনিসগুলো হয়তো আর ঘটছে না, হ্যাঁ। যেটা বললি যে পচা মাংসের গন্ধ, না, ওগুলো নেই। হাড়গোড় পড়ে আছে, এই সেই হুম। এই জিনিসগুলো হয়নি। না, বাট একটা আর্থিক দিক থেকে একটা সংকট ছিল, আর্থিক সংকট রয়ে আর গেছে। নিজেদের মধ্যে একটা ঝুট ঝামেলা, এরকম একটা হ্যাঁ। অশান্তি ক্রিয়েট হচ্ছিল, আর শরীর টরীর খারাপ, এইগুলো হ্যাঁ, এগুলো ইভেন মোটামুটি শরীর চলছে। টরীর খারাপ বলতে কি, যে আমার মাসি হঠাৎ করে গল ব্লাডারে স্টোন ধরা পড়ে। হুম, তো মাসি গল ব্লাডার অপারেশন করা হয়। হুম, গল ব্লাডার অপারেশনের পরে সেখানে মাসি অপারেশন টেবিলে হঠাৎ করে মাসির জ্ঞান চলে আসে, এবং ডাক্তারের কোনো একটা খুঁতে মাসির হুম, খুব মানে ক্রিটিক্যালি একটা কোনো শিরাতে কাট পড়ে গেছিল, আচ্ছা, যে কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হতে শুরু করেছে। আচ্ছা, আচ্ছা। সেটা কোনোভাবে মাসিকে তখন বাঁচানো হয়। হুম, 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 বাঁচিয়ে মাসি মানে গলব্লাডার অপারেশন হলে কি দেখবে একদিনের মধ্যে ছেড়ে দেওয়া হয়, হুম। মাসিকে 7 দিন হসপিটালে থাকতে হয়েছে। হুম, তো তারপরে আমার মায়ের হাত ভেঙে যায়। হুম, আমার মা গেছিল জন্মাষ্টমী পুজোর বাজার করতে। হুম, বাজার করে ফিরতে ফিরতে আমার মায়ের হাত ভেঙে যায় হুম, পড়ে গিয়ে। হুম, তার কয়েকদিন আগে শিবরাত্রি ছিল। হুম, শিবরাত্রিতে মা মন্দিরে যাচ্ছিল। হুম, মন্দিরে যেতে গিয়ে মা সেখানেও পড়ে যায়, কিন্তু সেবারে কোনো রকম বেঁচে যায়। বাট যে ডালাটা ছিল, পুজোর ডালাটা পুরো তছনছ হয়ে গেছে। আচ্ছা। তো এইভাবেই চলতে থাকে, এইগুলো চলছে। হুম, দিয়ে এবারে আমার মাসি আবার, যিনি এসেছিলেন আমাদের বাড়িতে, হুম, ওনাকে এই কথাটা বলেন। হুম, তো উনি বলেন যে দেখো, আমি এটা এবার বুঝতে পারছি না কেন হচ্ছে, হুম, তোমাদের তাহলে একজন বাস্তুশাস্ত্রিক কাউকে দেখানো উচিত, কারণ তোমাদের তাহলে বাস্তুতে দোষ থাকতে পারে। তো আমার মাসি এবার বাস্তু দোষ কাকে দেখাবে? হুম, তো এবার যেহেতু দেওঘর, হুম, তুমি দেওঘরের এলাকা নিশ্চয়ই জানো যে পুরো একদম হুম, সবাই মানে ওখানে কি ধার্মিক একদম। হুম, হুম, তো ওইখানেই মাসির একজন কালিগ মাসিকে একজনের সঙ্গে দেখা করা। দেখা করে, হ্যাঁ। উনি তারাপীঠের হুম, একজন, বলতে পারো তারাপীঠের একজন পুরোহিত বা হুম, যাই হোক, হুম, এবং উনি তারা মায়ের খুব বিশাল ভক্ত। ভক্ত, হ্যাঁ, হ্যাঁ। তো হুম, উনি এই কথাটা শোনার পর উনি বলেন কি যে চল আমি তোমাদের বাড়ি যাবো, আচ্ছা, আমি তোমাদের বাড়ি গিয়ে দেখবো ব্যাপারটা কি কি হচ্ছে। হচ্ছে, হ্যাঁ। উনি আসেন। হুম, উনি এসে উনি আমাদের বাড়িতে ঢোকার পরে উনি বলেন কি, তোমরা যখন গৃহপ্রবেশ করিয়েছিলে হুম, তখন বাস্তু দোষ কাটিয়েছিলে? হুম, তো আমার মাসি বলেন না, সেরকম তো কিছু কারণে হয়নি। হুম, বলছে এইগুলোই তো আপনারা খুব ভুল করেন, যে এই জিনিসগুলো যে খুবই একটা গূঢ় তত্ত্ব, হুম, এই জিনিসগুলো তো দেখতে হয়, হুম, হুম, আপনারা দেখেননি কেন? হুম, দিয়ে উনি বলেন যে আমি আজকে রাতে পুজোয় বসবো, হুম। আমাকে কেউ ডাকবেন না, কিছু করবেন না, মানে পুজোয় বসবে তো বাড়িতেই বসবে, তাই তো? আমাদের বাড়িতেই আচ্ছা, বসবেন। আচ্ছা, হ্যাঁ। বলছে যে আমাকে কেউ ডাকবেন না, হুম, এবং আমি যতক্ষণ না বেরোচ্ছি আমাকে কেউ কিছু জিজ্ঞেস করবেন না। আচ্ছা। উনি পুজোয় বসেন, হুম। এবং পুজোয় বসে উনি পুজোয় কখন বসে, রাতে? পুজোয় বসেছিলেন সন্ধ্যেবেলার সময়। সন্ধ্যেবেলা। উনি আমাদের বাড়িতে এসেছিলেন দুপুরবেলায়, হুম। সন্ধ্যেবেলায় উনি পুজোয় বসেছিলেন। হুম, হুম, রাত্রিবেলা 12:30টার সময় উনি পুজো শেষ করে ওঠেন। আচ্ছা। উঠে উনি বলেন যে আমাদের যে সদর দরজাটা, হুম, সদর দরজাটার ওখানে একটা জায়গা, উনি বলেন যে এই জায়গাটা তোমাদের মাটি খুঁড়তে হবে, খুঁড়লে হুম, তোমরা একটা হাড় পাবে, হুম, সেই হাড়টাকে বার করতে হবে। হুম, আমরা বললাম যে হাড় মানে কিসের হাড়? উনি বলেন মানুষের হাড়। আচ্ছা। আমাদের যে উরুর হাড় হয় না, হুম, সেই উরুর একটা হাড় ওইখানে রয়েছে। মানে
আমাদের যেখানে আমাদের বাড়ি ওটা বেসিক্যালি আগে ছিল সাঁওতাল এলাকা। এবার সাঁওতালদের মধ্যে অনেক সময় জানো যে কোনো রকম মারপিট হলে বা দাঙ্গা হলে ওরা মেরে পুঁতে রেখে দেয়। আচ্ছা, তো ওই রকমই কাউকে হয়তো মেরে পুঁতে দিয়েছিল বা কিছু, ওই টাইপসেরই কিছু। হ্যাঁ। তো সেই উরুর হাড়টা ওখানে রয়ে গেছে এখনো। আচ্ছা, এবার যে আমাদের এখনো যে এন্টিটিটা রয়েছে সে তার নিজের ওই একটা অস্থির আশায় যে ওই অস্থিটা যদি কেউ আমার বিসর্জন করে দেয় তাহলে যাতে আমি মুক্তি পাই, সেই আশাও এখনো রয়ে গেছে। আচ্ছা, এবারে বলে তোমরা এই কাজটা করলে না তোমাদের খুব পুণ্য হবে। উনি বলেন যে কারণ তোমরা একজন অতৃপ্ত আত্মাকে শান্তি দেবে, তাকে মুক্তি দেবে, এটাতে তোমাদের পুণ্য হবে। তো আমাদের উনি নিজেই পরের দিনকে ওনার সঙ্গে যে আরো দুজন এসেছিলেন তাদেরকে দিয়ে আমাদের যে টাইলস বাঁধানো টাইলস ছিল সেই টাইলস তুলিয়ে ওই জায়গাটা খুঁড়ে সত্যি সত্যি সেখান থেকে একটা এত বড় সাইজের একটা হাড় বেরিয়েছিল। আচ্ছা, মোটামুটি কতটা গর্ত করেছিল? তাও ধরে নাও এক হাত মতন। কারণ যেহেতু মেঝে বানানো হয়েছে সেই নানা রকম দিন গাঁথনি ছিল অনেকটাই, তো প্রায় 1.5 হাত মতো মাটি খুঁড়তে হয়েছিল। খুঁড়ে আর উনি বলছেন 3-3.5 ফুট 4 ফুট মতো নাকি? হ্যাঁ, বলতে পার 3-3.5 ফুট না হলেও প্রায় 2-2.5 ফুট মতো খুঁড়তে হয়েছিল। কারণ আর উনি বললেন যে পার্টিকুলার এই জায়গাতেই খুঁড়তে হবে, এর আশেপাশে কোথাও তোমাকে খুঁড়তে হবে না, তুমি এখানে খোঁড়ো ঠিক পাবে। ওটা পাওয়া যায়। পাওয়ার পরে উনি সেটাকে নিয়ে গিয়ে নদীতে বিসর্জন দিয়ে আসেন। আমাদের ওখানে অজয় নদী আছে, ওখানে বিসর্জন দিয়ে আসেন। বিসর্জন দেওয়ার পরে উনি আমাদের বাড়ির সদর দরজাতেই একটা ঘটে তারা মায়ের আশীর্বাদী ফুল দিয়ে উনি যেখান থেকে হাটটা বেরিয়েছিল ওইখানে রেখে দেন। রেখে সেই গর্তটাকে বুঝিয়ে দেওয়া হয়, তারপর টাইলসটা লাগিয়ে দেওয়া হয়। আর তারপরে ওই দিন থেকে আমাদের বাড়িতে তারা মা প্রতিষ্ঠিত। আচ্ছা, আর সেই দিন থেকে বিশ্বাস করবে না আমাদের বাড়িতে উন্নতি শুরু হয় বলতে গেলে। যে এখনো অবধি আমি যেভাবে আছি তুমি বলতে পারো তার কিছুটা ক্রেডিট বা কিছুটা হয়তো বলা উচিত না, সবটাই ক্রেডিট তারা মায়। আমি অনেক জায়গায় শুনেছি যে তারা মা বাড়িতে স্যুট করেন না, তারা মা নাকি বাড়িতে থাকতে চান না। কারণ এরকমই একটা ঘটনা আমি দেখেছিলাম যে একজন তারা মায়ের মূর্তি খুঁজে পেয়েছিল, তাকে বাড়িতে রাখাতে তার বাড়িতে বাজ পড়েছিল। বাট আমাদের বাড়িতে তারা মা স্যুট করে গেছে এবং উনি আমাদের বাড়িতে রয়ে গেলেন। আচ্ছা, তো তারপর থেকে এখন পর্যন্ত তারপর থেকে এখনো অবধি পুরোপুরি শান্তি ছিল। শান্তি ছিল এই কারণেই বলছি। তারপরে এটা ধরে না আবার 2 বছর আগে একটা ছোট ঘটনা হয়েছিল। মানে ধর এই ইনসিডেন্টটা তোর কেটে গেছে মোটামুটি 2012 এর মধ্যে মনে হয় কমপ্লিট। 2012 তে এটা হয়েছিল, যে আমার মামা মারা যাওয়ার পরে যে প্রথম যে ইনসিডেন্টটা সেটা 2012। তারপরে যে ইনসিডেন্টটা সেটা 2017 এ হয়েছিল। তার 4-5 বছর পর। হ্যাঁ, কারণ তার মাঝখানে অনেক ঘটনা হয়ে যায়। এবার সেগুলো কি মানে যেহেতু 1 বছর 1.5 বছর পরে একটা ছোটখাটো ঘটনা, তো আমরা ভেবেছিলাম যে এটা হতেই পারে। কিন্তু তা আমার মাসির যেহেতু মনে খটকা লেগেছিল সেই জন্য মাসি তখন জিজ্ঞেস করতে গেছিল। তারপরে যে লাস্ট ঘটনাটা সেটা হয় আমার সঙ্গে 2022-তে, এবং 2022-তে লাস্ট আমার সাথে একটা ঘটনা হয়েছিল। 2022-তে আমি কলকাতায় থাকতাম। কলকাতাতে আমি পিজিতে থাকতাম। তো পিজিতে আমার সঙ্গে আমার যে রুমমেটটা থাকতো ও রাঁচিতে বাড়ি ছিল। তো রাঁচি মানে ওর নিজের বাড়ি গেছিল। তো বাড়ি যাওয়ার আগে আমাকে বলে কি যে দাদা তুমি একটু সাবধানে থেকো, কারণ এখানে এই জায়গাটাতে আমি যতবার একা থেকেছি বা পাশের রুমেও যারা ছিল যতবারই কেউ ওই গোটা ফ্লোরে একা থেকেছে তারা ভয় পেয়েছে। এবার কেন ভয় পেয়েছে কোনো কারণ জানা নেই। আচ্ছা, কিন্তু তারা ভয় পেয়েছে। তো ছেলেটা চলে যায়। না, আমি এখানে একটা জিনিস জিজ্ঞেস করবো, তুই এটা থাকতিস কলকাতায় পিজিতে, ঠিক আছে? আর বাকি যতগুলো ইনসিডেন্ট এতক্ষণ পর্যন্ত আমাদের সবার সাথে শেয়ার করলি, এটা তো নিজের বাড়িতে হয়েছে? এটা আমার নিজের বাড়িতে হয়েছে। আচ্ছা, তার মানে এটার সাথে ওটার কোনো কিন্তু মিল নেই? না, এটার সঙ্গে ওটার কোনো মিল মানে বলতে পারো যে প্রত্যক্ষভাবে নেই, পরোক্ষভাবে আছে। আচ্ছা, ঠিক আছে, শুনি। তো ওই ছেলেটা বাড়ি চলে যায়।
বাড়ি চলে যাওয়ার পরে এবার আমার যেহেতু আমার নাইট শিফট ছিল, আমি গোটা রাতটাই আমার অফিসে থাকতাম। রাত 2টো থেকে সকাল 11:30 অবধি আমার ইউএস টাইমে শিফট থাকতো। আমি অফিসে থাকতাম, অফিস থেকে এসে আমি ঘুমিয়ে পড়তাম। তো আমার একটা উইক অফ ছিল, সেই উইক অফে আমি রুমে রয়েছি। তো একদিন একটা আমার উইক অফ ছিল, সেই উইক অফে আমি পিজিতে রয়েছি রুমে। এবং রাত্রিবেলা 8টা 8:30 বাজে আমাদের পিজিতে, তখন ওই সময়টাতে ডিনার দিয়ে দেওয়া হতো। তা আমি খাবারটা নিয়ে এসে ঘরে রেখে দিয়েছি। ঘরে রেখে আমি বসে বসে ল্যাপটপে সিনেমা দেখছিলাম। সিনেমা দেখতে দেখতে হঠাৎ করে যে দরজাটা ছিল, রুমের দরজাটা হালকা করে খুলে যাওয়াতে আমি না এমনি ঘুরে তাকিয়েছি, যেই আমি একটা পায়ের শব্দ পেয়ে আমি সাথে সাথে উঠে বাইরে যাই। বাইরে গিয়ে দেখে কেউ নেই। আমি সিঁড়িতে নেমে পুরো পিচির ওই ফ্লোরটাতে তুই একাই আছিস? হ্যাঁ, ওপরের ফ্লোরটাতে আমি একা। মানে নিচে ফ্লোরে লোকজন আছে? নিচের ফ্লোরটাতে 2জন ছিল, কারণ ওই 2জনও তারা ওয়ার্কিং ছিল আমার মতন। আর বাকি যারা থাকতো তারা স্টুডেন্ট, তাদের কলেজের পরীক্ষা শেষ হয়ে গেছে, তো সেই জন্য তারা বাড়ি চলে গেছে। তো আমি নিচে যাই, দিয়ে ওই ছেলেটুকু আছে তাদেরকে বলি যে তোরা কাউকে দেখেছিস এরকম? তোরা বলছেন না তো, কেউ তো ছিল না। কেন? দেখ এরকম হলো, পায়ের আওয়াজ পাই। তা আমি এসে দেখি যে কেউ নেই। তো বলছে হয়তো আমাদের যে কেয়ারটেকার ছিল সন্তুদা হয়তো এসেছিল কেউ আছে কিনা দেখার জন্য। বললাম ঠিক আছে। দিয়ে আমি ঘরে ফিরে রুমটা লক করে আমি যাই চা খেতে। চায়ের দোকানে গিয়ে আমার সন্তুদার সাথে দেখা হয়। আমি সন্তুদাকে বলি, সন্তুদা তুমি কি রুমে এসেছিলে নাকি, কিছু দরকার ছিল আমার সাথে? তো সন্তুদা বলছে না তো, আমি কেন রুমে যাবো, আর যদি দরকার থাকে আমি ফোনও করতে পারি তোকে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। আমি আবার ঘরে ফিরে তখন আমার ওই ছেলেটার কথা মনে পড়ে। তারপরে আমি রাত্রেবেলাটা যখন শুয়ে আছি, হঠাৎ করে আমার মনে হয় কি যে মানে হয় না পুরো মানে সেই গা ভারী লাগছে, ওই টাইপের আমার একটা ফিলিং আসতে শুরু করে। তখন বাজে প্রায় রাত 2টো 2:30। আমার ঘুমটা ভেঙে যায়। আমি উঠে পড়ে আমি প্রথমে রুমের লাইট জ্বালিয়ে আমি মানে সেই ঘরে আমার থাকতে ভালো লাগছিল না। আমি ঘর থেকে বেরিয়ে যাই রাত্রিবেলা 2:30টার সময়। আমি বেরিয়ে রাস্তাতে চলে আসি যে আমি ওপরটাতে থাকতে পারছি না। কিছুক্ষণ পরে তারপরে যেহেতু শীতকাল ছিল, ঠান্ডা হাওয়া দিচ্ছে, অতিরিক্ত ঠান্ডা লাগছে, আমি আবার ঘরে ফিরে তারপর ধীরে ধীরে ঘুমিয়ে পড়ি। তো এইভাবে হয়। এটা আরো 2-3 বার হয়েছিল যখন আমি একা ছিলাম। তারপর যখন ছেলেটা আসে, ওকে আমি বলি, তো ও বলছে যে দাদা দেখো আমরা কেউ যাই না, ইভেন যখন আমরা মালিককে এই কথাটা বলেছি, মালিক বলেছে যে তোমরা ভুলভাল রটনা রটাচ্ছ, তোমরা বদনাম করছো পিজির, এগুলো করো না, এরকম কোনো কিছু নেই। তা আমি ঠিক আছে, কোনো ব্যাপার না। তারপর আমি কলকাতা থেকে এখানে চলে আসি। এখানে আসার পরে যখন আমি প্রথম দুর্গাপুরে আসি, আমার অতিরিক্ত শরীর খারাপ হতে শুরু করে। তো যখন শরীর খারাপ হতে শুরু করে, আমার মাসি আমাকে, যিনি আমাদের বাড়িতে পুজো করেছিলেন, ওনার কাছে নিয়ে যান যে এরকম কেন শরীর খারাপ হচ্ছে, আর ও এরকম বলছে যে এরকম কিছু হয়েছিল। তুমি আমাকে দেখে বলেন তোমার সঙ্গে একটা ছায়া রয়েছে, তো সে তোমার সঙ্গে ঘুরছে। তো আমার মাসি বলে যে ওর সঙ্গে ছায়া কি করে থাকে, মানে রইলো কি করে, কোথা থেকে এলো বা কেনই বা এলো। বলছে যে আমার মাসিকে তখন উনি বলেন যে ওই যে আমার মামার, যখন আমি আমার মামার ভোগ দিতে যাচ্ছিলাম মনে আছে, আমি বলেছিলাম ধাক্কা খেয়েছিলাম আমি একটা, ওই যে আমাকে ধাক্কা দিয়েছিল, ওই ছোঁয়াটা কিন্তু আমার সঙ্গে রয়ে গেছিল। আচ্ছা। কারণ আমি তো কোনোভাবে কোনো শুদ্ধ, আমাকে তো কিছু করা হয়নি। তো ওই যে আমাকে যে ছুঁয়ে দিয়েছিল একটা, ওই ছোঁয়াটার জন্য, ওই ছোঁয়ার ইয়েটার জন্য এই আরেকজন সে আমার সঙ্গে জুড়ে যায় মানে আচ্ছা বুঝতে পারছি, মানে ওই ছোঁয়াটা থাকার ফলে আরেকজনের জুড়তে আরো সুবিধা হয়। হ্যাঁ, বলতে পারো সেটাই, যে ও আমার সাথে জুড়ে যায়। ও আমার ক্ষতি করতে চায়নি হয়তো কোনো, কিন্তু মানে ও থাকলে আলটিমেটলি আমার কোনো লাভ হবে না, সেই ধীরে ধীরে একটা ক্ষতি হবে। তো বলে কি যে আমার মাসি বলে যে ওকে সরাবো কি করে। তো উনি
আমার হাতে একটা খুলি দেন, মানে আমার এখনো ভাবতে মানে গায়ে কাঁটা দেয় যে মরার খুলি যেটা হয়, সেই মরার খুলিটা আমার হাতে দেন উল্টো করে মরার খুলিটা আমার হাতে দিয়ে বলেন, আর ওর মধ্যে একটা কর্পূর জ্বালিয়ে উনি ফেলে দেন। সেই কর্পূরটা পুড়তে যেই শুরু করেছে, আমার এই যে হাতে উনি দিয়েছিলেন, আমার গোটা শরীরে একটা চিরবিরানি শুরু হয়। আমি আমাকে উনি বলেন কি যে তোর শরীরে যাই হোক, যেরকমই হোক, তুই খুঁড়িটা মাটিতে ফেলে দিস না, শক্ত করে ধরে থাকবি। তা আমি শক্ত করে ধরেছিলাম, যতক্ষণ কর্পূরটা পুরো জ্বলছে আমাকে ধরে রাখতে বলেন। আর হয় কি, তুমি দেখবে কর্পূর কিন্তু কখনো ফেটে, মানে ধুনো হয় কি, অনেক সময় হয়তো ধুনোর যে গুঁড়োগুলো থাকে সেগুলো ছিটিয়ে আসে, কর্পূর কিন্তু তা হয় না, স্মুথলি জ্বলে। বাট এখানে হয় কি, কর্পূরটা ছিটকে ছিটকে বেরোতে থাকে খুলিটা থেকে, এবং আমার হাতে পড়তে থাকে। যতবার আমার গরম কর্পূরটা বা আগুনটা যত ফুলকিটা লাগছে হাতে, আমার ওটাকে ফেলে দিতে ইচ্ছে করছে, কিন্তু আমাকে বারংবার উনি বলেন যে এটা তোকে চাইছে যে ও তোর সঙ্গ ছেড়ে যাবে না, এটা তোকে তুই যদি ফেলে দিস তাহলে এবার ও তোর সঙ্গে সারা জীবনের মতো থেকে যাবে, এরকম একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো ওইভাবে আমি খুঁড়িটা ধরেছিলাম, ধরে যখন কর্পূরটা পুরোপুরি যখন শেষ হয়ে গেল, খুঁড়িটা জাস্ট স্লাইড করে আমার হাত থেকে বেরিয়ে গেল, নিজের থেকে বেরিয়ে গেল, মাটিতে পড়ে গেল। আর হয় না, সেই শরীর থেকে যদি কোনো বোঝা নেমে যায়, কেমন একটা হালকা লাগে, আমার ঠিক ওরকম একটা ফিলিং এলো হঠাৎ করে। যদি বললেন চলে গেছে, আর নেই, এবারে আর কোনো প্রবলেম নেই, এবারও চলে গেছে। তো আমি জিজ্ঞেস করলাম যে এটা কি ছিল, তুমি বললেন যে এটা ছিল একজন মহিলার আত্মা, এবং সে কোনো না কোনো কারণে সুইসাইড করেছিল। সুইসাইড করার পরে মানে তাকে কি সবাই সবসময় অবহেলা করেছে, এবং সে সঙ্গী খুঁজে বেড়ায়, কারণ কোনোদিন তার কোনো ভালো বন্ধু বলো বা কিছু বলো, তাকে কেউ কোনোদিন সেভাবে দেখেইনি। তো যেহেতু এরকম আমাকে একা পেয়েছিল, আর যেহেতু একটা সেই আমার সঙ্গে যেহেতু জোড়ারও একটা মাধ্যম ছিল, ও জুড়ে গেছে আমার সাথে। তারপরের থেকে উনি আমাকে একটা মাদুলি দেন, সেই মাদুলিটা আমার এখনো ধারণ করা রয়েছে, যে এটা থাকলে আর কেউ কোনোদিন তোমায় ছুতে পারবে না। আর এই জন্যই বলতে পারো যে এই মাদুলির জন্যই, বা এই যে এতগুলো ঘটনা হয়েছে আমার সাথে, আমি এখন অনেক জায়গায় কিছু কিছু প্রেজেন্স ফিল করতে পারি। তো আমার সেই জায়গাগুলো এখন মানে ভয় লাগে না, বাট প্রেজেন্স গুলো এখনো ফিল হয় মাঝে মাঝে, যে হ্যাঁ এখানে হয়তো কিছু আছে। আচ্ছা, তো ঠিক আছে বন্ধুরা, আজকে দীপুমানের কাছে আরো অনেক স্টোরি আছে। তো আমরা যদি জানতাম যে এত স্টোরি আছে, তো এটা আমরা অবভিয়াসলি দুটো পার্টে পডকাস্ট করতাম। ঠিক আছে, তো বিশাল আমাদের ক্যামেরার পিছন থেকে দেখছে, তো অনেকক্ষণ ধরে চলছে পডকাস্টটা আমাদের। তো আশা করি আরো অনেক স্টোরি আছে, আমরা আরো পরে জানবো। তো এটা আমরা একটা প্রথম ইনিশিয়েটিভ নিলাম আর কি, বলতে পারেন যে প্রথম একটা পদক্ষেপ নিলাম হরর পডকাস্টের দিকে। তো যদি এই পডকাস্টটা কেমন লাগছে অবভিয়াসলি সেটা কমেন্টে জানাবেন। আর পডকাস্টটা যদি ভালো লাগে, এরকম যদি পডকাস্ট আপনারা চান, সেটা কমেন্টে জানান। মানে অ্যাটলিস্ট আপনাদের মতামতটা আমি জানতে চাইছি যে কেমন লাগছে, যতটুকুই আমার অডিয়েন্স আছে। তো এর সাথে আরও কয়েকটা জিনিস বলবো, যদি আপনাদের কারোর সাথে এরকম ইনসিডেন্ট ঘটে থাকে, তো সেটা যদি আপনি একটু শেয়ার করতে চান, তো অবভিয়াসলি মেল আমাদের মানে ডিসপ্লেতে আসছে teamproinsidegossip@gmail.com, এখানে আপনারা মেল করতে পারেন। আমাদের টিম থেকে কেউ না কেউ কমিউনিকেট করবে, আপনার স্টোরিটা শুনবে। সেটা যদি মনে হয় যে দীপনের স্টোরির মধ্যে এতটা এফেক্টিভ বা সেটা নিয়ে একটা পডকাস্ট করা যেতে পারে, তো অবভিয়াসলি সেটা আপনাদের সাথে নিয়ে আমরা পডকাস্ট করব। তো দীপমান, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে একটা এরকম জিনিস শেয়ার করার জন্য, আমাদের সাথে থাকার জন্য। তোমাদেরকেও ধন্যবাদ যে আমি এরকম একটা প্ল্যাটফর্মে এই ঘটনাটা বলতে পারলাম। তবে যতটা বললাম আপনাদেরকে, যতটা বলেছি টোটালটা ট্রু স্টোরি বেস্ট, ঠিক আছে। আর হচ্ছে আশা করি যতক্ষণ আপনারা আপনাদের সাথে ছিলেন খুবই এন্টারটেইনিং লেগেছে আপনাদেরকে। তো আর বেশি ডিলে করবো না, পডকাস্টটা আমরা এখানেই এন্ড করবো, যেটা আমরা বলে থাকি অ্যাজ ইউজুয়াল। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের পডকাস্ট আমরা এখানেই এন্ড করলাম।